আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে আমরা শিখব, এতদিন যা কিছু করে এসেছি এটা আমাদের মৌলিক উদ্দেশ্য না। মৌলিক উদ্দেশ্যটা হলো ইংরেজি ভাষাটাকে বোঝা, কিন্তু আসলে এখানে বুঝলেই তো হবে না। আমাদের মৌলিক উদ্দেশ্যটা হচ্ছে যে কিভাবে আমরা কথা বলবো। এখন কথা বলার জন্য যে জিনিসটা দরকার সেটা হলো তো আমাকে প্রথমে বুঝতে হবে। বুঝার পরে এটার মধ্যে হিউজ পরিমাণে প্রেশার দিতে হবে প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস বলতে কি? প্র্যাকটিস বলতে হচ্ছে, মনে করেন যে জিনিসটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত আপনি মনে না করবেন আমি অন্যের কাছে ডেলিভারি করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনাকে পড়তে হবে। আর যদি আপনি মনে করেন না, আলহামদুলিল্লাহ আমি অন্যের কাছে এই জিনিসটা বলতে পারবো, তাহলে বাস এটা আপনার জন্য প্র্যাকটিস। এর মানেটা হচ্ছে, যদি মনে করেন একটা কথার কথা, আপনি একটা সেন্টেন্স বললেন, এই সেন্টেন্সটা যদি মনে করেন দুইবার পড়ার পর আপনি মনে করেন যে আপনার পক্ষে সম্ভব, হ্যাঁ, এটা অন্যের কাছে ডেলিভারি করা, তাহলে আপনার কাছে প্র্যাকটিসের মিনিংটা হচ্ছে দুইবার পড়া। আর যদি মনে করেন কোনো একটা বাক্য পড়লেন, দেখবেন শতবার পড়লেন, তারপরও আপনি মনে করলেন না এটা আমার কাছে কঠিন লাগতেছে, তাহলে আপনার কাছে প্র্যাকটিসের মিনিংটা হচ্ছে 100 বার পড়া বা 100 বার থেকে বেশি পড়া। ঠিক আছে? এটা আমরা সহজে বলতে পারি যে মুখস্থ না করা পর্যন্ত কোনো একটা কথা, কোনো একটা সেন্টেন্স মুখস্থ না করা পর্যন্ত এটাকে পড়তে থাকা হলো প্র্যাকটিস। আমরা বলি, মুখ দিয়ে বলি যে প্র্যাকটিস 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 করতে, প্র্যাকটিস। প্র্যাকটিসে আসার সংজ্ঞাটা কি? আমার কাছে মনে হয় প্র্যাকটিসে আসার সংজ্ঞাটা হচ্ছে মুখস্থ করা। কারণ আপনি যখন মুখস্থ যখন করবেন কোনো কিছু, তখনই কেবল অন্যের কাছে আপনি বলতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু বলতে পারবেন না, আপনার মুখের মধ্যে লেগে যাবে কথাগুলো। হ্যাঁ, আপনি যখন মুখস্থ করবেন দেখবেন যারা মনে করেন কোরআনে হাফেজ হয়, তারা অন্যগুলো বলে যাচ্ছে না কোরআন আয়াত, এটা কখন বলতে পারছে? যখন এটাকে মুখস্থ করতে পারছে তারা। তো যে কোনো বিষয় যদি আপনি মুখস্থ না করেন তখন কি হবে না, আপনি অন্যের কাছে বলতে পারবেন না। তো যে জিনিসটা মনে করেন 10 বার পড়লে মনে করেন আপনার মুখস্থ হয়ে গেছে, বাস আপনার জন্য এখানে 10 বার পড়াটা হলো প্র্যাকটিস। আর যদি মনে করেন না, 100 বার পড়তে হচ্ছে, এটা 100 বার পড়াটা হলো আপনার জন্য প্র্যাকটিস। তো প্র্যাকটিসের কোনো সংজ্ঞা নাই, সংজ্ঞা একটাই, মুখস্থ না করা পর্যন্ত পড়ে যাওয়া। আর মুখস্থ করলেই কেবল অন্যের কাছে ডেলিভারি করা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। ওকে? না। তো এখন কথা হচ্ছে আমরা কি করব, এতদিন তো আমরা টেস্টটা বুঝলাম, এবার টেস্টটা কিভাবে গঠন করা হয় এই গঠনগুলো আমরা শিখলাম। এটা তো আমাদের মূল জি। উদ্দেশ্য। মূল উদ্দেশ্যটা হলো আমরা অন্যের সাথে কিভাবে ইংলিশে কথা বলবো, সেটা হলো মূল উদ্দেশ্য। আর অন্যের সাথে কথা বলার উদ্দেশ্যটা আজকের থেকে মনে করেন পরিপূর্ণভাবে শুরু হতে যাচ্ছে। ঠিক আছে? এই হলো বিষয়টা। তবে আমরা এতদিন যা কিছু পড়ে আসলাম সবগুলো ছিল আপনার এক ধরনের মানে অপ্রাসঙ্গিক বিষয়। কি বিষয়? অপ্রাসঙ্গিক বিষয়। প্রাসঙ্গিক বিষয়ে আসার জন্য অনেক সময় অপ্রাসঙ্গিক অনেক কিছু বুঝতে হয় বা অন্যকে বুঝাতে হয়, নাকি? আমরা বুঝি না, যখন আমরা কাউকে বুঝাই তখন দেখা গেল প্রাসঙ্গিক থাকে ভিন্ন কিছু, তাকে কথাগুলোকে সাজিয়ে গুছিয়ে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে অপ্রাসঙ্গিক কিছু বলি, বলার পরে আমরা প্রাসঙ্গিক বিষয় বলতে চাই। বুঝছেন? তবে একটা কথা মনে রাখবেন, যারা অপ্রাসঙ্গিক, যারা বিষয়গুলো বুঝছেন না বা বুঝতে পারেন নাই, তারা কিন্তু কখনো প্রাসঙ্গিক বিষয়গুলো আপনি বুঝবেন না কখনো। ওকে, ফাইন। দেখেন, হি প্লেস, সে খেলে। তাহলে আমরা যখন মনে করেন আমরা কোনো কিছু বলতে যাব, সে খেলে, সে করে, সে যায়, আমি যাই, তোমরা যাও, এসব কথা যখন আমরা বলতে চাইবো তখন অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আমাকে ফেলতে হবে। তাহলে সে খেলে, হি প্লেস, সে খেলে। আমি যদি বলি সে যায়, হি গোজ। আমি যদি বলি সে হাঁটে, হি ওয়াক্স। আমি যদি সে কথা বলে, হি টক্স, সে কথা বলে। আর আমি যদি বলি আমি কথা বলি, তাহলে দেখেন এখানে মধ্যে আই প্লে মানে কি? আমি খেলি। তাহলে আমি কথা বলি, আই টক। আর আই গো, আমি যাই। অর্থাৎ ভার্বের যে প্রেজেন্ট যে ফর্মটা আছে, অর্থাৎ ভার্বের যে 1 নম্বর ফর্মটা আছে ওইটা আনতে হবে। পাশাপাশি যিনি করবেন তাকে সামনে রাখতে হবে। রাখার পরে এর আমাকে যে ভার্বটি আমি কথা বলতে যাচ্ছি, অর্থাৎ যে জিনিসটা আমার উদ্দেশ্য, ওই উদ্দেশ্য অনুযায়ী একটা ভার্ব আনবেন, ফার্স্টে সাবজেক্ট, তারপর ওই ভার্বটা শুনে নিয়ে আসবেন। তবে এখানে প্রেজেন্ট ইন্ডিফিনিটের মধ্যে আরেকটা কথা হচ্ছে, যদি মনে করেন যিনি সাবজেক্ট হবেন বা যিনি কর্তা হবেন, যিনি কাজটা করবেন, উনি যদি মনে করেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাকে বলে সেটা আমরা আগে আগে ক্লাসগুলিতে আমরা পড়ে এসেছি। যে অর্থাৎ আমি তুমি ছাড়া যা কিছু আছে সবগুলো হলো কি, হ্যাঁ, থার্ড পারসন।
এখন কথা হলো থার্ড পার্সনের মধ্যে দুইটা প্রকার আছে। যদি থার্ড পার্সন একবচন হয় তখনই কেবল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, এস অথবা ইএস যুক্ত হবে। তাও আবার কোন ক্ষেত্রে? জাস্ট ওনলি ফর প্রেজেন্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট ইনডিফিনিট ছাড়া অন্য কোনো ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ নাম পুরুষ একবচন হয়, তখন কি হবে না? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে না। এটাও কিন্তু মনে রাখতে হবে। বুঝে আসছে? এই বিষয়। তাহলে হি প্লেস মানে কি? সে খেলে। হি প্লেস মানে কি? সে খেলে। এখন আমি যদি বলি সে খেলে না, এখন কথা হলো আমরা জানি কি জানেন? নট মানে কি? না। নট মানে কি? না। তাহলে তো আমার বলা দরকার ছিল হি নট প্লে, হি নট প্লে। আপনি বলেন হি নট প্লে বললে কি হবে? হবে না। কারণ কি? আমরা জানি নট এর পরে, অর্থাৎ নট এটা কোনো একটা ভার্বের পরে বসে, নট কোনো একটা ভার্বের পরে বসে। আমরা দেখতে পাচ্ছি হি যে আছে, হি নট প্লে, প্লে এটা একটা ভার্ব, মানে কি? খেলা করা। এখন এই খেলা যে করাটা আছে, এই খেলা করাটা পরে কিন্তু নট বসে নাই, পরে খেলা করার আগে নট বসছে। আর এই নটের আগে কোনো ভার্ব নাই। আমাদের কথা ছিল কি যে এই নটটা সবসময় ভার্বের পরে বসবে। আমরা দেখতে পাচ্ছি এই যে হিটা আছে, হি নট, তাহলে নটের আগে কোনো ভার্ব নাই, কিংবা মানে অর্থাৎ এই নটটা কোনো ভার্বের পরে বসে নাই, বরং নটের পরে ভার্ব আসে, কিন্তু এই নটটা কোনো ভার্বের পরে বসে নাই। তাহলে আমাকে কি করতে হবে? একটা ভার্ব আনতে হবে। কি করতে হবে? আমাকে একটা কি করতে হবে? একটা ভার্ব আনতে হবে। এই জন্য যদি মনে করেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমরা কি করব? ডু অথবা ডু অথবা ডাজ আনবো। কি আনবো? ডাজ। ডু অথবা ডাজ আনবো। এখন কথা হলো ডু কোথায় আনবো আর ডাজ কোথায় আনবো? প্লিজ আপনাদের যাদের কাছে বইটা আছে বইটা একটু পড়লেই সেটা হয়ে যাবে। আর যাদের কাছে বইটা নাই, এটা এগুলো একটু স্ক্রিনশট দিলে ব্যাস হয়ে গেল। তো এখন কথা হচ্ছে যে ডাস, হ্যাঁ, এই ডাস। তো আমরা জানি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? এস যুক্ত হয় অথবা ইএস যুক্ত হয়। অনুরূপভাবে যখন নেগেটিভ করব, নেগেটিভ করার ক্ষেত্রে অবশ্যই একটা নট লাগবে, আর নটের আগে একটা ভার্ব লাগবে। তো মূলত ডুই ছিল মূলত, বুঝছেন? ডুটাকে ইএস যুক্ত করে কি বানানো হয়েছে? ডাস বানানো হয়েছে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি হচ্ছে? হি ডাজন্ট। মূলত কিছু না, হি ডাজ নট ছিল, হি ডাজ নট। আবার ডাসটা আসছে কোত্থেকে? ডাসটা আসছে আপনার ওই যে ডু থেকে। কারণ আমরা জানি যে ভার্ব যদি মনে করেন টেন্সটা যদি পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় এক্ষেত্রে এস অথবা এস যুক্ত করতে হয়। এই জন্য মূলত হি এর পরে হি ডাজ হয়েছে। মূলত হি ডু ছিল, হি ডু থেকে কি হয়েছে? হি ডাজ হয়েছে। হি ডাজ নট। তারপরে যে মেইন ভার্বটা যেটা আছে, আমার মূল যে কথাটা আছে, এটা নিয়ে আসবেন। হি ডাজন প্লে, সে খেলে না। হি ডাজন প্লে, সে খেলে না। এখন আমি যদি বলতে চাই সে আসে না, তাহলে কি বলতে হবে? হি ডাজন কাম, সে আসে না। হি ডাজন কাম, সে আসে না। তারপরে আসেন দেখেন, হি ডাজন প্লে, সে খেলে না। তাহলে শি ডাজন প্লে, সে আসে না। রাহিম ডাজন প্লে, রাহিম খেলে না। রাহিম ডাজন কাম, রাহিম আসে না। তো এই যে দেখেন এই ডাজটা আছে না, মূলত একটা অতিরিক্ত। কেন? কারণ নটটা কোনো কিছু পরে আসে, ভার্বের পরে আসে। আমরা দেখতে পাচ্ছি সি কোনো ভার্ব না। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার ভার্ব আমি চিনবো কি করে? এমনও অনেকে এখানে থাকবেন যে ভার্বটা আমি চিনবো কি করে? আসলে এটা চেনার সহজ একটা উপায় আছে। সহজ উপায়টা হচ্ছে আপনি যে শব্দটা পড়বেন অবশ্যই সেটা অর্থ জানবেন। ইয়েস,
অর্থ আপনার জানতে হবে। যদি দেখেন যে ভার্বটা আপনি পড়বেন ওই ভার্বের অর্থের মাঝে করা কিংবা হওয়া, করা কিংবা হওয়া এর অর্থ রয়েছে, তাহলে আপনি বুঝবেন ওইটা একটা ভার্ব। মনে করেন একটা কথার কথা, হাঁটা, ওয়াক মানে কি হাঁটা, তো এটা কিন্তু একটা ভার্ব। এটা আমি বুঝলাম কি করে, যদিও হাঁটা হয়াকার হাট চন্দ্রবিন্দু টয়কারটা হাঁটা, এই হাঁটার মধ্যে কোনো জিনিস করা পাওয়া যায় না, মানে স্পষ্ট ভাবে। হাঁটার মধ্যে কি করার জিনিস আছে? হাঁটার মধ্যে কি করা শব্দটা আছে? করা, করা, কয়াকার কা, কয়াকার ক, রয়াকার রা, এই করা শব্দটা আছে নাই। তবে একটা জিনিস লক্ষ্য করেন, হাঁটা এর মধ্যে কিন্তু করা একটা মিনিং পাওয়া যায়, কিন্তু সরাসরি ভাবে হাঁটা করা এ পর্যন্ত কেউ বলে? কেউ বলে না। কিন্তু খেলা করা অনেকে বলে, খেলা করা শব্দটা অনেকে বলে, বা এটা বলতে হবে খেলা করা। তো আমাদের কথা হলো, যদি কোনো শব্দের মাঝে করা কিংবা হওয়া এর মিনিং পাওয়া যায়, যদিও ডিরেক্টলি করা কথা উল্লেখ থাকে না, তবে ওই শব্দটার মাঝে করা কিংবা হওয়া মিনিং পাওয়া যায়, তখন কি করতে হবে? বুঝতে হবে এটা একটা ভার্ব। আর যদি মনে করো করা কিংবা হওয়া না পাওয়া যায়, তখন বুঝতে হবে এটা কোনো ভার্ব না। যেমন এখান থেকে আমি একটা এক্সাম্পল দিই, যেমন সি মানে কি? সে। অথবা হি মানে কি? সে। দেখেন তো, সে এর মধ্যে করা মিনিং পাওয়া যায় কিনা? পাওয়া যায় না। আমি যদি মনে করেন বলি কথা বলা, কথা বলা এর মধ্যে করা একটা মিনিং পাওয়া যায়, যদিও আমরা দেখতে পাচ্ছি না এখানের মধ্যে করা শব্দ উল্লেখ আছে। করা শব্দ উল্লেখ আছে? না, করা শব্দ কিন্তু উল্লেখ নাই। কি উল্লেখ আছে? কথা বলা। একটু গভীরভাবে চিন্তা করেন, কথা বলা এর মধ্যে কিন্তু করা একটা মিনিং পাওয়া যায়। আপনি যখন কারোর সাথে যখন এই কথা বলা কাজটা যখন করবেন, তখনই তো সেটা কথা বলা হবে, এছাড়া তো কথা বলা হবে না। অনুরূপভাবে আমি যদি বলি ঝাড়ু দেওয়া, যখন আপনি এটা করবেন তখনই তো ঝাড়ুটা দেওয়া হবে, যদিও ঝাড়ু দেওয়ার মধ্যে এটা কি নেই, এই শব্দটা উল্লেখ নেই, তবে এর মধ্যে মিনিংটা আছে। বুঝছেন নি? একটু আমাকে বলেন তো, হাত দিয়ে বুঝছেন কিনা, পার্ক কেমনে চিনবেন? যে অর্থাৎ যে জিনিসটার মাঝে করা কিংবা হওয়া মিনিং পাওয়া যাবে, যদিও সরাসরি কোনো ধরনের শব্দ নাই করা বলে। কিছু কিছু ক্ষেত্রে থাকে, যেমন খেলা করা, এর ক্ষেত্রে আমরা দেখি আছে, কিন্তু অধিকাংশ বা সর্ব ক্ষেত্রে দেখা গেল নাই। ওকে, এটা হলো ভাব। যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি হি এটা কোনো ভার্ব না, অতএব আমাকে একটা আনতে হবে, ডাজ একটা আনতে হবে। দেখেন আই ডোন্ট প্লে, এখানে ই ডোন্ট প্লে এর মধ্যে ডোন্ট আমি কেন নিয়ে আসলাম? কারণ আই এটা সাব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসলেই তো ডাজ আসবে, এছাড়া তো কখনো আসবে না। আচ্ছা, বুঝে আসছে? তাহলে আর আমরা জানি, যদি মনে করেন প্রশ্ন করতে হয় তাহলে কি করতে হয়? সাবজেক্টে পরে আনতে হয়, তার ভার্বটা আগে আনতে হয়। এটা হলো মূলত প্রশ্ন করার ধরন। ডাজ হি প্লে, সে কি খেলে? আসলে দেখেন এখানে আমি বলে দেওয়ার কোনো কাজ নেই, আপনাদেরকে পড়তে হবে। আর বলে দিলে তো দেখা গেল আমি একটা পেজ পড়তে পড়তে দেখা গেল আমার 1.5 ঘন্টা 20 মিনিট চলে যাবে। তো এটা কিভাবে হয়? আমি মৌলিক জিনিসটা বলছি, হ্যাঁ। এরপর দেখেন, ডাজ হি প্লে, সে কি খেলে? ডাজন্ট হি প্লে, সে কি খেলে না? এভাবে একটু পড়বেন, যদিও গত ক্লাসে পড়ানো ছিল, তা আমি আবারও বলছি এটা। তো এটা ছিল কি প্রেজেন্ট ইনডেফিনিট, আর এখন যেটা হচ্ছে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে হি ইজ রাইটিং, সে লিখতেছে, সে লিখছে। তাহলে সে লিখছে না, হি ইজ নট রাইটিং। দেখেন আমি নোটটা আনতে পারছি কেন? আমরা জানি এখানের মধ্যে একটা ভার্ব আছে। কি আছে? এই যে একটা ভার্ব আছে, ইজ ভার্বটা আছে। অতএব হি এরপরে নট আসবে, আর এর আগে যদি ইজ আসে, তাহলে ডাস কেন দরকার আছে? ডাস কখন আনবো বা ডু কখন আনবো? এটা কেবলমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে।
কারণ আমরা দেখতে পাচ্ছি আঙুলে দিয়ে তাকান, প্রেজেন্ট ইনডিফিনিট ছাড়া আর হলো পাস্ট ইনডিফিনিট ছাড়া, হ্যাঁ, আর সবগুলোর সাথে একটা হেল্পিং ভার্ব আছে। হেল্পিং ভার্বটাকে বলা হয় মূল ভার্বটাকে মিনিংফুল করার জন্য বা মূল ভার্বের কথাটাকে সুন্দর করে ক্লেরিফাই করার জন্য কি করতে হয়, হেল্পিং ভার্বের দরকার পড়ে। কারণ এই যে আমরা জানি না, যেমন দেখেন, যদি কন্টিনিউয়াস ধরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক অথবা পাস্ট কন্টিনিউয়াস হোক অথবা ফিউচার কন্টিনিউয়াস হোক, সবগুলোর ক্ষেত্রে কি করতে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। কি করতে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। দেখেন এই তিন প্রকার ভার্বের সাথে কি আছে, আইন যুক্ত আছে, বাট পার্থক্য কিসে করে, ওই যে হেল্পিং ভার্বটা ওয়াজ ওয়ার একটা আছে, এটা হলো পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস এক্ষেত্রে এম ইজ আছে, আর যদি ফিউচার কন্টিনিউয়াস হয় এক্ষেত্রে উইল বি আছে। তো একটা থেকে আরেকটা কি করে, মূল যে কথাটা আছে ওইটাকে পার্থক্য করে দেয়। অর্থাৎ আমি যদি বলি আই ওয়াজ টেলিং, তো টেল মানে মৌলিক অর্থটা, মৌলিক অর্থটাকে হেল্প করার জন্য কি আসছে, ওয়াজ আসছে। যেহেতু বোঝাতে যাচ্ছে আমি তোমার সাথে কথা বলতেছিলাম, আই ওয়াজ টেলিং ইউ, আমি তোমাকে বলতেছিলাম। আর আমি যদি বলি আমি তোমাকে বলতেছি, আই এম টেলিং ইউ, তো টেল 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 তো সবসময় ঠেলেই হইল, আপনি রইল। পার্থক্য সৃষ্টি করেছি কোনটা, ওই হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব এখন বুঝছেন তো, হেল্পিং ভার্ব কেন বলা হয় এগুলোকে। ওকে, হি ওয়াজ, না হি ইজ নট রাইটিং, সে লিখতেছে না, বুঝে আসছে। তাহলে শি ওয়াজ নট রাইটিং, সে লিখতেছে না। আর এখানের মধ্যে ইজ হি রাইটিং, সে কি লিখতেছে, তাহলে আমরা ইজটাকে কেন আগে এনেছি, যেহেতু এটা প্রশ্নবোধক একটা বাক্য, ভার্বটাকে আমরা পরে নিয়ে গেলাম। ইজ হি রাইটিং, সে কি লিখছে, ইজন্ট হি রাইটিং, সে কি লিখতেছে না, বুঝে আসছে। তাহলে এগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করে আসবেন। হিউজ এখানে দেওয়া আছে, বলা হয়েছে এখানে যে এই ভার্বগুলো দ্বারা 4 প্রকারের বাক্য বেশি বেশি চর্চা করুন। ঠিক আছে, পাইছেন তো। এবার দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে হি হ্যাজ কেপ্ট, সে রেখেছে, হি হ্যাজ নট কেপ্ট, সে রাখেনি। শি হ্যাজ কেপ্ট, সে রেখেছে, শি হ্যাজন্ট কেপ্ট, সে রাখেনি। আমরা যদি প্রশ্ন দেই, হ্যাজ হি কেপ্ট, সে কি রেখেছে, হ্যাজন্ট হি কেপ্ট, সে কি রাখেনি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে ডাজ আসে না, কারণ হ্যাজ তো এমনিতেই আসবে, ডাজ আসবে কেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা যদি আসি, এখানে সিন্স এবং ফর আছে, তাই না। আচ্ছা যাই হোক, এটা আপনাদেরকে কাইন্ডলি এখান থেকে এই পর্যন্ত, না না এখান থেকে আরো বেশি, এই পর্যন্ত পড়ে আসবেন। এবং এটা বুঝতে আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। যদি সমস্যা হয় হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ দিয়ে রাখবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে, এবার আসেন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা যদি বাক্যের মধ্যে যাই তাহলে কি আছে দেখেন তো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আলামত কি আছে, হ্যাভ বিন আছে আর হলো হ্যাজ বিন আছে, হ্যাভ বিন আছে আর হলো হ্যাজ বিন আছে। একটু ওয়েট করেন। হি হ্যাজ বিন স্লিপিং ফর 10 মিনিটস, সে 10 মিনিট যাবত ঘুমাচ্ছে। শি হ্যাজ বিন স্লিপিং ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা যাবত ঘুমাচ্ছে। যদি না বোধক হয় তাহলে কি হবে, হি হ্যাজন্ট বিন, হি হ্যাজন্ট বিন স্লিপিং ফর আ ডিকেড, সে 1 দশক যাবত ঘুমাচ্ছে না। শি হ্যাজন্ট বিন স্লিপিং ফর অ্যান এরা,
সে 1 যুগ ধরে ঘুমাচ্ছে না। রাহিম hasn't been sleeping for years. রাহিম যুগ যুগ ধরে ঘুমাচ্ছে না। শুধুমাত্র সবগুলো কি করতেছে, নেগেটিভ করতেছে আর কি, এই হলো বিষয়। তাহলে নটটা কোথায় লাগাবো? যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে হেল্পিং ভার্বের পরে। আর যদি হেল্পিং ভার্ব নাই, যেমন প্রেজেন্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে কিচ্ছু নাই, অনুভব পাস্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে কিচ্ছু নাই, আপনাকে কি করতে হবে? প্রেজেন্ট ইন্ডিফিনিটের জন্য ডু অথবা ডাজ আনতে হবে, হ্যাঁ, সাবজেক্ট অনুযায়ী। আর যদি পাস্ট ইন্ডিফিনিট হয় এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সাবজেক্ট অনুযায়ী, মানে সাবজেক্ট তো এখানে যেটাই আসে কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে একটা ডিড আনতে হবে। কি আনতে হবে? ডিড। আর যদি পাস্ট ইন্ডিফিনিট টেন্সে যাই, হি ওয়েন্ট, সে গিয়েছিল, হি ডিডন্ট গো, সে যায়নি। একটা জিনিস লক্ষ্য করেন, পাস্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে আমরা কি জানি? ডিরেক্টলি ভার্ব টু আসবে, তাই না? এটা আমাদের ডিরেক্টলি ভার্ব ওয়ান, আর এটা আমাদের কি ডিরেক্টলি ভার্ব টু। দেখেন আঙ্গুলের মধ্যে তাকান, পাস্ট ইন্ডিফিনিট ওই আঙ্গুলের মধ্যে ফিট করছেন, আঙ্গুলে দেখেন, আঙ্গুলে দেখলে তো হয়ে যায় ডিরেক্টলি ভার্ব টু। ডিরেক্টলি ভার্ব টু দেখেন, গো, ওয়েন্ট, গন। গো, ওয়েন্ট, গন। গো মানে যাওয়া, ওয়েন্ট, গন। তাহলে ওয়েন্ট হলো 2 নম্বর ফর্ম, আর গন মানে কি? গন হলো তিন 3 নম্বর ফর্ম। হি ওয়েন্ট, সে গিয়ে ছিল, সে গিয়ে ছিল। তাহলে আমি যদি বলি সে যায়নি, হ্যাঁ, সে যায়নি, তাহলে হি ডিডন্ট গো। ডিড থেকে এটা আসলো, আনলাম, কারণ আমরা জানি পাস ইনডিফিনিটের মধ্যে কি নাই? পাস ইনডিফিনিটের মধ্যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নাই, তখন আমার কি করতে হবে? ডিড আনতে হয়েছে। যেহেতু পাস ইনডিফিনিট বোঝানোর জন্য ডিড অলরেডি নিয়ে এসেছি, সেকেন্ড টাইমে আরেকবার ভার্ব টু আনা দরকার নেই, এখানে কি আনবেন? ভার্ব ওয়ান নিয়ে আসবেন। বুঝে আসছে? যদি নেগেটিভ হয় তাহলে ডিডন্ট আনবেন, তারপর ভার্ব ওয়ান যে জিনিসটা আছে, যেমন গো মানে কি যাওয়া, তাহলে হি ডিডন্ট গো। উনি যদি আমাকে বলতো এই যেখানে মধ্যে, অথবা আমি যদি এখানে বলতাম হি ডিডন্ট ওয়েন্ট, তাহলে বাক্য ঠিক ছিল না, কারণ এখানে তো আমরা একদিকে রাখছি এডমিশন। হি, শি ওয়েন্ট, শি ডিডন্ট গো। রাহিম ওয়েন্ট, রাহিম ডিডন্ট গো। ফাতিমা ওয়েন্ট, ফাতিমা ডিডন্ট গো। আচ্ছা, এরপর আমি যদি পাস কন্টিনিউয়াস টেন্স ধরেন, হি ওয়াজ ট্রাইং, সে চেষ্টা করছিল বা সে চেষ্টা করতে ছিল। হি ওয়াজন্ট ট্রাইং, সে চেষ্টা করছিল না। শি ওয়াজ ট্রাইং, সে চেষ্টা করছিল। শি ওয়াজন্ট ট্রাইং, সে চেষ্টা করছিল না। আই ওয়াজ ট্রাইং, আমি চেষ্টা করছিলাম। আই ওয়াজন্ট ট্রাইং, আমি চেষ্টা করছিলাম না। এরপরে ওয়াজ হি ট্রাইং, সে কি চেষ্টা করছিল? ওয়াজন্ট হি ট্রাইং, সে কি চেষ্টা করছিল না। কিভাবে? আচ্ছা, যাই হোক, এরপর দেখেন পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে হি হ্যাড ট্রাইড বিফোর দ্য টিচার সেড টু হিম। আমরা জানি যে বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর শব্দের অর্থ যেহেতু, আচ্ছা, একটা কাজ করি, আমি আগামী ক্লাস এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ, তাহলে শুরু ভালো লাগবে, হ্যাঁ, এই আর কিছু। ঠিক আছে, আজকে ক্লাস থেকে পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম। তাহলে আপনারা কি শিখে আসবেন? ফার্স্ট এর মধ্য থেকে শুধুমাত্র দুটা, পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস, আর পাস্ট পারফেক্ট ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আর ওখান থেকে মধ্যে হলো প্রেজেন্টে যত ধরনের প্রকার আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটাই হোক না কেন সবগুলো আপনারা শিখে আসবেন। তো শিখে আসবেন না, প্লিজ আপনার লিখে আনবেন। দেখি একটু হোমওয়ার্ক একটু চেক করবো আমরা এখন। হোমওয়ার্ক শুধু একজন দিয়েছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।